নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। রাজনৈতিক আলোচনায় শুনতে চাইব শুরুতে। আওয়ামী লীগ বিএনপি প্রতিনিয়তই পাল্টাপাল্টি দুই দল বিভিন্ন ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। আমরা যদি বিগত কয়েকদিনেরটা ধরে আজকের যে কথা বলেছে দুই দলের প্রতিনিধিরা সেই কথা প্রসঙ্গে জানতে চাই। বরাবরই বলতে চাচ্ছে একদল বিএনপির দাবি যে বিশ্বাসঘাতকতা করছে সরকার বিদেশি শক্তিকে সাথে নিয়ে বা মদদে, অন্যদিকে আওয়ামী লীগ সেই অভিযোগ প্রত্যাখ্যান করছে। এই যে বারবার বিশ্বাসঘাতকতা, বিদেশি শক্তির প্রভাব, নির্বাচনের আগের প্রসঙ্গ বা প্রেক্ষাপট আমরা হয়তো বুঝি যে তখন একটি সরকার পরিবর্তনের সময় আসে, তখন হয়তো এই ধরনের কথাবার্তা আলোচনা চলে। কিন্তু নতুন সরকার দায়িত্ব নিয়ে ফেলেছে, প্রায় 4 মাস হতে চললো। তারপরও কেন আমাদের এই রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব, বিশ্বাসঘাতকতা এই ধরনের প্রসঙ্গ কথাবার্তা এখনো সরগরম? ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন 7 জানুয়ারি এবছরে হয়েছে। আমি গত বছরের মাঝামাঝি যুগান্তরে লিখেছিলাম ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। আসলে সমস্যাটা অন্য জায়গায়। এই যে লাইন দেওয়া, ভারতের সাথে লাইন আওয়ামী লীগ তো দেওয়াই আছে, বিএনপিও দেওয়ার চেষ্টা করেছে, লাইন পায়নি। সুতরাং বিদেশি শক্তির সাথে আমাদের দুর্ভাগ্য এইটাই, রক্ত দিয়ে স্বাধীন করলাম বাংলাদেশ, কিন্তু রাজনৈতিক দলরা এখনো বিদেশি শক্তির উপর থেকে নির্ভরতা কাটায় দিতে পারে। আমাদের দেশে বিদেশি লোকজন এসে নির্বাচন করে দেয়, প্রত্যেকটা নির্বাচনে বিদেশিরা তাদের নাক গলান এবং আমরা তার প্রশ্রয় দিই। এটা বড়ই দুঃখজনক। এবং সব এরা যারা নাক গলায় তাদের অধিকাংশই ডিপ্লোমেট। এখানে ছাড় আছে, বলতেই পারেন যে আমাদের দেশে, পাশের দেশ অনেক দেশেই কিন্তু কোনো ডিপ্লোমেট কিন্তু নাক গলানোর কোনো সুযোগ পায় না, বাংলাদেশে পায়। এবং আমরাও যারা সাংবাদিক ফলো করে তাদের বক্তব্য। সেটি তো আমরা যেটা বলছিলাম যে যখন একটি সরকারের পালাবদলের সময় আসে তখন এই ধরনের তৎপরতাগুলো, এখন কি এমন কোনো প্রেক্ষাপট বা প্রসঙ্গ দেখছেন যেই প্রেক্ষিতে বিএনপি বা বিরোধী দলরা এই ধরনের বিদেশি শক্তির প্রভাবের কথা বা প্রসঙ্গ তুলছে? না না, এখানে হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের আচরণ, যেটা আমি লিখেছি যে সরকারে যেই যায়, সরকারে থাকার জন্য যত রাস্তা এক্সপ্লয়েট করা যায়, ব্যবহার করা যায় করে, এবং বিরোধী দলও সরকারে যাওয়ার জন্য যত সুযোগ খোঁজা দরকার খোঁজে। কিন্তু আপনি যেটা বলছেন যে এই যে পরপর 3টি নির্বাচন হলো, এই নির্বাচনটা তো যতই বলি না কেন এটা তো নিরপেক্ষ হয় না। হয়তো বলতে পারে কেউ বিরোধী দল অংশগ্রহণ করে নাই, বিএনপি বা সরকারি দল বিরোধী দলের পক্ষ থেকে বলবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় নাই, অথবা নিরপেক্ষ নির্বাচন বিরোধী দলকে দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই। কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের দেশে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে যারা ক্ষমতায়, আসলে তো রাজনৈতিক দলগুলি এখন 2টি বলয়ে বিভক্ত হয়ে গেছে, একটা আওয়ামী লীগের নেতৃত্বে আর একটা বিএনপির নেতৃত্বে। এখন এর একটা পক্ষ যদি নির্বাচনে না যায় তাহলে কিন্তু আর নির্বাচন প্রতিযোগিতামূলক করার কোনো সুযোগ, কোনো নির্বাচনীয়তা হচ্ছে। তো এই জন্যে যেটা হলো যে যদি গণতান্ত্রিক চর্চাটা থাকে রাজনৈতিক দলের ভিতরে এবং একটু বলয়ের কথা বলছিলেন, সেই বলয়ের ভেতর থেকে আরেকটি প্রশ্ন করতে চাই। আজকেও যেমন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান একটি কথা বলেছে যে ডোনাল্ড লু সফর শেষ করে চলে গিয়েছেন, কিন্তু তার সেই সফরের রেশ এখনো রয়ে গিয়েছে রাজনৈতিক ব্যক্তিদের কথাবার্তায়। তিনি বলেছেন যে যদিও ডোনাল্ড লু রাজনৈতিক কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সেভাবে বৈঠকে বসেনি, কিন্তু তাদের তরফ থেকে, বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হয়নি বা নির্বাচন নিয়ে যে টানাপোড়েন সেটি রয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু ডোনাল্ড লুর বক্তব্য একেবারে ভিন্ন এবার দেখেছি। তিনি কিন্তু সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার কথাই বলেছে। এই কথাগুলো আসলে কি তাহলে রুটিন কথাবার্তাই বলতে পারি আমরা রাজনৈতিক? শোনাই, লুর ইন্টারভিউ ছাপা হয়েছে প্রথম আলোতে, সেখানে মূল কথাই বলেছে যে পরাশক্তিগুলি, সে মিলিটারি শাসক হোক, সমাজতান্ত্রিক শাসক হোক, চীনের সাথে যুদ্ধ করতেছে, স্নায়ু যুদ্ধ চলছে, আমেরিকার ব্যবসা আছে না, আছে তো। আপনার রাজা শাসিত দেশেও তো আছে, মিলিটারি শাসিত দেশেও আছে।
তো সুতরাং ব্যবসা বাণিজ্য চলবে, এবং সেই সাথে তিনি বলছে গণতন্ত্র এবং মানবাধিকার জায়গায় তারা কোনো আপোষ করে। এটা হলো আমেরিকার স্ট্যান্ড, এবং এটা কিন্তু প্রথম আলোতে সে ইন্টারভিউ দিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে গেছে। সেখানে একটা জিনিসই হচ্ছে যে এখন সরকারে যেই থাকুক তার সাথে আমেরিকা কাজ করবে, হ্যাঁ, তবে তারা মানবাধিকার এবং নিরপেক্ষ নির্বাচন, গণতন্ত্র, এই জায়গায় তাদের পজিশন অটুট আছে। এটা তার বক্তব্য। তো আমার বক্তব্য হচ্ছে এর মানে এই আমি বলবো না যে তাদের রাজনৈতিক আমেরিকার স্ট্যান্ড পরিবর্তন করে নাই বা করেছে। কারণ আমি ছোটবেলা থেকে, ছাত্র জীবন থেকেই বলি যে পরাশক্তিগুলি একটা দেশের সম্পর্কই করে সেখান থেকে কিভাবে তাদের সুবিধা নেওয়া যায় বা লুট চড়া দমন নির্যাতন করা যায়। আপনি দেখেন যে এই যে আমেরিকা এরপরে ধরেন আপনার ওই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদপ্তর থেকে বললেন যে আপনার যে জনগণ, বাংলাদেশের নাগরিকদের সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ নাই, ক্ষমতা নেই। আবার বাইডেন চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে, সেখানে বললেন যে আমরা সম্পর্ক আরো উন্নয়ন করব। কিন্তু দুটো জিনিস আমরা এগুলো সবই দেখেছি। আমরা জানুয়ারি মাস নিয়ে আসলে স্বাভাবিকভাবে যেহেতু নির্বাচন হচ্ছে কথা হবে, তবে আমি এটি মে মাস চলছে, সেই প্রেক্ষাপট আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছ থেকেও কয়েকটি কথা শুনে আসতে চাই। এই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত যেসব রাজনৈতিক কর্মকাণ্ড দেখছি, রাজনৈতিক দুই বড় দলের নেতাকর্মীরা যে বিদেশি কথাবার্তা, শক্তির কথাবার্তাগুলো বলে, প্রভাবের কথা বলে, সেগুলো কতটা প্রাসঙ্গিক নাকি রুটিন কথাবার্তা? ধন্যবাদ আপনাকে। আসলে এগুলি হচ্ছে রুটিন কথাবার্তা। যেসব দেশে দ্বিদলীয় বা বহুদলীয় গণতন্ত্র আছে সেসব দেশে এই ধরনের কথাবার্তা হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বলা হয়। সেখানে বর্তমানে কয়েক ধাপে ওদের জাতীয় নির্বাচন হচ্ছে, লোকসভা নির্বাচন হচ্ছে। সেখানে দেখেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রাজনৈতিক বড় বড় দলগুলো বা জোটগুলো তাদের নিজস্ব স্বার্থ নিয়ে কথা বলছে, তাদের সামনে কি আছে সেটা নিয়ে কথা বলছে, একে অপরকে ঘায়েল করার কথা বলছে। এটা অস্বাভাবিক কিছু না। আবার মার্কিন যুক্তরাষ্ট্রে ধরেন আর কয় মাস পরে সেই নির্বাচন, আগামী নভেম্বর মাসে তাদের রাষ্ট্রপতি নির্বাচন, অনেকগুলো সিনেটে নির্বাচন, কংগ্রেসের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যে সেখানে অনেক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে, এবং সম্ভাব্য যিনি প্রার্থী রিপাবলিকান দল, ডেমোক্রেট দলের ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প, তিনি বলছেন যে তিনি যদি নির্বাচনে জয়ী হতে না পারেন তাহলে আমেরিকায় রক্ত গঙ্গা বয়ে যাবে। আবার তিনি এও বলেছেন যে আমি কয়েকদিনের জন্য ডিকটেটর হয়ে যাব। তো এগুলো হচ্ছে রাজনৈতিক রেটরিক। এটা শুধু, আমরা তো ছোট্ট একটা দেশ, আমাদের জন্ম হয়েছে 52-53 বছর হয়েছে। আমেরিকার মতো দেশে যদি এটা বলে, সেটা তো, আমরা তো অত্যন্ত ছোট একটি দেশ। আর ভাই যেটি প্রথমেই বলেছেন ডিপ্লোমেসি ব্যাপার, আপনিও বলেছেন, দেখেন যে কোনো দেশের, বিশেষ করে জাতিসংঘের সদস্যভুক্ত প্রায় 252 দেশ আছে, যখন একজন ডিপ্লোম্যাট আরেকটা ডিপ্লোম্যাটের তার অ্যাসাইনমেন্টে যান, একটা দেশের অ্যাসাইনমেন্টে যান, তাকে কতগুলো নিয়ম কানুন মেনে চলতে হয়। সেই নিয়ম কানুনগুলো জাতিসংঘের ভিয়েনা কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেখানে এক্স্যাক্টলি বলা আছে আপনি একজন ডিপ্লোম্যাট হিসেবে কি বলতে চান, কি কোথায় বলবেন, কোথায় যাবেন, সেটি একেবারে ওই কনভেনশন দ্বারা নিয়ন্ত্রিত। বাংলাদেশের 60টির বেশি, 60 বেশি দেশের ডিপ্লোম্যাট আছে, হাই কমিশনার আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটের মতন এত দৌড়ঝাঁপ, আমার তো বয়স তো আল্লাহর মতো কম হয় না আপনাদের দোয়ায়। আমি সেই স্বাধীনতার আগে থেকে দেখছি, স্বাধীনতার পর থেকে দেখছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলামও, আমি অন্য কোনো দেশের রাষ্ট্রদূতদের এমন নিত্যদিনের দৌড়ঝাঁপ কিন্তু আমি দেখি নাই। সেটি স্বাধীনতার আগে 70-এর নির্বাচনের পরে দেখেছি, তারপরে বঙ্গবন্ধুকে হত্যা করার ঠিক আগে আগে দেখেছি, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দেখেছি। ব্লাড টেলিগ্রাম নামে সেই বিখ্যাত আর্চার ব্লাডের সেই বইয়ের কথা আমরা জানি, 70-এর পরে, নির্বাচনের পরে 71-এ যে গণহত্যা চলছিল, সেই গণহত্যার সময় তিনি কি টেলিগ্রাম পাঠিয়েছিলেন সেটা আমরা পড়েছি। সুতরাং এই যে বিএনপি বা তার সমমনা দলগুলো নিত্যদিন যা বলে, জানুয়ারি নির্বাচনের পর থেকে, হ্যাঁ জানুয়ারি নির্বাচন বা 14 নির্বাচন বা
কি বলে যে 18 নির্বাচন নিয়ে বিভিন্ন সময় কথা বলতে পারে। আমার সাথে আজিজ ভাইয়ের কথার মতের মিল নাও হতে পারে, ওনার সাথে ওনার মতের মিল আমার সাথে না হতে পারে, এটা কোনো অসুবিধা নেই। আমরা উই এগ্রি টু ডিসএগ্রি। আমরা এটা নিয়ে অনেক তর্ক সারাদিনই তর্ক করতে পারবো, আর দিন শেষে বলতে পারবো যে ভাই ঠিক আছে, আপনি আপনার পথে যান, আমি আমার পথে আছি, ঠিকই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 7ই জানুয়ারি নির্বাচনের পরে এখন যে বিএনপি বা তাদের সমমনার দলগুলো যে প্রতিদিন এটা তাদের কিছু করতেই হবে, কারণ তারা রাজনৈতিক দল, তো তাদের যে অস্তিত্ব আছে সেটা কিন্তু টিকিয়ে রাখতে হবে। সুতরাং কেউ উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছেন, কেউ বিদেশি শক্তি নিয়ে কথা বলছেন। আচ্ছা, আমরা কি ভুলে গেলাম যে নির্বাচনের আগে পিটার যে যিনি চলে যাচ্ছেন, আমি ডোনাল্ড লুর কথা বলে ছেড়ে দিলাম। দেখেন, ডোনাল্ড লু হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 6 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এবং তার পদ পদবি বাংলাদেশের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি কোন অবস্থাতে উঁচু না। কিন্তু তিনি আমাদের দেশে যেভাবে দৌড়ঝাঁপ করেছেন, যেভাবে এখানে কথা বলেছেন, তার অধীনে কিন্তু তার আওতাধীন যেসব দেশ, তার মধ্যে ভারতবর্ষ আছে, নেপাল আছে, শ্রীলঙ্কা আছে, মালয়েশিয়া আছে, দক্ষিণ পূর্ব এশিয়া অনেক দেশে আছে। তিনি তো ওখানে গিয়ে কথা বলতে, উনি যে যাচ্ছেন এটা নিয়ে কেউ কোনো একটা লাইনে অধ্যাপক আব্দুল মান্নান, শুধু জানতে চাইবো নির্বাচনের আগের ধৈর্য আর এখনকার যে সফরটি ছিল, দুটো কি একই প্যাটার্নের মনে হয়েছে না আলাদা ছিল? আমি সবসময় বলি, আমি 50 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ে নানা ধরনের পড়াশোনা করার চেষ্টা করি। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সম্পূর্ণ সিদ্ধান্ত, সম্পূর্ণ তাদের ফোকাসটা হচ্ছে ওদের কর্পোরেট ইন্টারেস্ট, আর কোনো ইন্টারেস্ট নেই। গণতন্ত্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলার কোনো অধিকার নাই, মানবাধিকার নিয়ে কোনো অধিকার নাই। ওদের হচ্ছে এখানে ব্যবসায়িক স্বার্থ। আমাদের তেল গ্যাস ক্ষেত্র এখন ইজারা দিবে, সেখানে 55টা দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, সব বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ ওদের সক্ষমতাটা আছে। কনকো ফিলিপস বলেন, শেভরন টেক্সাকো বলেন, মোবিল বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়াশিংটনে গেলেন তখন আমি আমেরিকাতেই ছিলাম, তার সাথে গিয়েও সেখানে দেখা করেছেন। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসল ইন্টারেস্ট। আমাদের সাথে কত বাণিজ্য করতে পারলো সেটাই হচ্ছে আসল ইন্টারেস্ট। আরেকটা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, তারা ঠিক মানে সিদ্ধান্ত নিয়েছে, তারা যদি এইভাবে চলতে থাকে, তাদের যিনি আজিজ ভাই বলেছেন যে প্রধান শত্রু, ঘোষিত শত্রু চীনের বোধহয় এখানে এই অঞ্চলে আধিপত্যটা বেড়ে যাবে। সুতরাং আমরাও যাই, আমরা এটাকে নিউট্রালাইজ করি, এটাকে ভাবে বুঝতে হবে। তার মানে বৈশ্বিক পরাশক্তিগুলো আসলে আমাদেরকে তো প্রভাবিত করতে চাইবে, কিন্তু আমরা আসলে ঢালাওভাবে প্রভাবিত হচ্ছি কিনা সেই প্রশ্নটি কিন্তু বড় প্রশ্ন বা চিন্তার বিষয়। বিদেশিদের প্রভাব আমাদের রাজনীতিতে কতটা, যেটি বলছিলাম যে বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে সব পরাশক্তিগুলো চাইবেই প্রভাব বিস্তার করতে, কিন্তু আমরা কতটা প্রভাবিত হচ্ছি বা ঢালাওভাবে হচ্ছি কিনা সেটিও একটি প্রশ্ন। এরই ধারাবাহিকতা একটু বলতে চাই, যিনি বর্তমানে ক্ষমতায় আছেন, আজকে থেকে বেশ অনেক বছর আগে 1981 সালে এতটা কিন্তু তার জন্য এই দেশের মাটি সহজ ছিল না, অনেক বেশি প্রতিকূল ছিল, অনেক বেশি কঠিন ছিল, অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকি মাথায় নিয়ে কিন্তু তিনি এসেছিলেন এবং আওয়ামী লীগের হাল ধরেছিলেন। অনেক প্রতিকূলতা চড়াই উতরাই পার হয়ে আজকের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তার সেই সময়কার যে ডেডিকেশন, সেটি এখনকার দিনের আওয়ামী লীগ যারা করছেন নেতাকর্মীদের মধ্যে কতটা দেখেন? দেখেন, স্বাধীন হওয়ার পর থেকে সবসময় আমরা সাধারণ জনগণ হিসাবে কখনোই আমরা আমাদের আকাঙ্ক্ষা পূরণ চাইনি। অনেকে বলেন যে অনেক সূচকে আমরা এগাচ্ছি, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। অর্থাৎ রাজনীতিটা আমরা যে গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করলাম, রক্ত দিলাম, কিন্তু আমরা সেই জায়গায় কিছু পৌঁছাতে পারি। যেমন ধরেন, আমাদের যে সংবিধান, এই সংবিধানটা ওই জাস্টিস হাবিবুর রহমান যে কেয়ারটেকারের চিফ ছিলেন, তিনি একটা অনুষ্ঠানে বলছিলেন, আমি উপস্থিত ছিলাম, তিনি বলেছেন সংবিধানকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে গণতন্ত্র না থাকে। এবং আমিও লিখেছিলাম এক জায়গায় যে আমাদের দেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হলেও সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যে তাকে কাউকে জিজ্ঞেস করতে হয়, সংবিধানই তাকে কর্তৃত্ব বাড়ি করে ফেলে, একক ক্ষমতার অধিকারী কাউকে কিছু জিজ্ঞেস করতে হয় না। এখন এইটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে, ধরেন আমি যে কথা বলছিলাম ছাত্র জীবনে, আমি জাহাঙ্গীরনগরের প্রথম ইউনিভার্সিটির প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। আমি তখন তো ছাত্রলীগ, এনএসএফ এবং ছাত্র ইউনিয়ন ছাড়া তেমন কোনো ছাত্র সংগঠন ছিল না। আমরা যখন রাত্রেবেলায় শুনলাম যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, তখন আমরা কিন্তু সব বেরিয়েছিলাম যে আগে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব গাড়ি কিন্তু
ইউনিভার্সিটি পার্কে আসবে, আমরা সেখানে ব্যারিকেড দিয়ে ওটাকে বিচ্ছিন্ন করে দেবো। পরে আমরা দেখলাম যে না, আওয়ামী লীগের আর কারো কোনো বক্তব্য পেলাম না, বক্তব্য পেলাম যা পেলাম দুই চার কথা, সব মোস্তাকের সাথে আর বঙ্গবন্ধুর বিপক্ষে। তখন কিন্তু আমরা আর সেটা করে সাহস পাইনি। এরপরে আসলে প্রবাসী জীবন কাটিয়েছেন হয়তো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানাও যদি থাকতেন, নিশ্চিতভাবে বলা যায় তারা যেখানেই বাংলাদেশের 54,000 বর্গ মাইলের ভিতরে থাকতো, তারা তাদেরকেও হত্যা করত। কিন্তু পরবর্তীতে ধরেন বাকশাল হলো, এই বাকশালটা কিন্তু বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হলেন। এই জন্য এন্টি বাকশাল একটা বড় একটা জনসমর্থন ছিল। সেই সুযোগটা কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে নেয়। সে যত এন্টি বাকশাল অর্থাৎ এক দলের বিপক্ষে যে শক্তিগুলি ছিল, সেই শক্তিগুলোকে একত্রিত করতে শুরু করে। এবং বাকশাল আপনার জি, আমি একটু জি ওই প্রসঙ্গটাতে আসতে চাচ্ছি, যেহেতু সময়ের আসলে সংক্ষিপ্ততা আছে, যে নেতৃত্বের যেই চড়াই উতরাই পার করবার যেই ক্ষমতা বা ডেডিকেশন বা যেই ধৈর্য দরকার, সংগ্রামী যেই বর্ণাঢ্য ইতিহাস দরকার রাজনীতির, বর্তমান যুগে যারা রাজনীতি করছে তাদের সেটা কতটুকু আছে বা তারা আদৌ জানে কিনা সেই ইতিহাসগুলা? না, আপনারা টেলিভিশনে পত্র পত্রিকায় লিখছেন না, দেখছেন তো রাজনীতিবিদদের চরিত্র ফুলের মতো পবিত্র। রাজনীতিবিদদের হাতে তো রাজনীতি নাই। গত পার্লামেন্টে ছিল, এবারে প্রধানমন্ত্রী এককভাবে হ্যান্ডেল করছে সব। আশা করছিলাম যে পলিটিশিয়ানদের হাতে পলিটিক্সটা ফেরত আসবে, আসলো না তো, আরো বেশি আমি উত্তর কাছাকাছি জি বুঝতে পেরেছি। আমি অধ্যাপক আব্দুল মান্নানের কাছে ওই একই বিষয় একটু শুনতে চাইবো। বিষয়টাকে আবার বলবেন? জি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1981 সালে যে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন আজকের এই দিনে, তিনি তো তখন আসলে অনেক বেশি ঝুঁকি জেনে শুনেই দেশে এসেছিলেন এবং দলের হাল ধরেছিলেন এবং অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু তিনি আজকের প্রধানমন্ত্রী। কিন্তু তার এই যে ডেডিকেশন, সেই সম্পর্কে বর্তমান সময় আওয়ামী লীগ যারা নেতাকর্মীরা আছে তারা কতটা জানেন বা তাদের মধ্যেও সেই ডেডিকেশনটা দেখেন কিনা? ধন্যবাদ। নাজির ভাই যে কথাগুলো বলেছেন, আমি সেই কথা সূত্র ধরেই বলি যে শেখ হাসিনা যে 81 সনের 17ই মে আজকের দিনে দেশে ফিরেছিলেন, সেটা একটা মারাত্মক ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরেছিলেন। আমরা একটু পিছনে যদি ফিরে যাই, যে এর আগে ফিলিপিন্সের একজন বড় মাপের যিনি রাজনীতিবিদ ছিলেন বেনিগনো অ্যাকুইনো, তিনি যখন বিদেশে প্রবাসী থেকে দেশে ফিরেছিলেন সম্ভবত 1973-72 সনের দিকে, তাকে কিন্তু বিমানবন্দরে মার্কোসের মানে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করা হয়েছিল। তো শেখ হাসিনা এরকম একটা ঝুঁকি নিয়ে দেশে ফিরেছিলেন। এবং ঠিক আগের দিন 16 তারিখ জিয়াউর রহমানের বাসায় কিন্তু ক্যান্টনমেন্টের বাসায় কয়েকজন গুরুত্বপূর্ণ তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আলাপ করেছিলেন, আর সকলে বলেছিলেন তাকে আসতে দেওয়া না হোক। সেটা অন রেকর্ড, আমার কাছে আমার সামনে আছে। তখন সকলে বলেছিলেন যে এটা আমরা ভেবে একটু চিন্তা করা দরকার, কারণ উনি ভারত থেকে আসবেন, ভারতীয় সরকার বা এয়ারলাইন্স গুলো যদি তাকে বোর্ডিং পাস দিয়ে দেয় তাহলে আমরা তাকে এখানে রুখতে পারবো না, তাকে নিয়ে আসবেই। আবার 21 তারিখ সংসদ অধিবেশনে তিনি চলে এসেছেন। সংসদ অধিবেশন বসছিল, জিয়া রহমানের সংসদ অধিবেশন 21শে কি বলে যে মে, কয়দিন পরে 17 তারিখ আর 21 তারিখ, কদিনের মাথায় তখন সংসদে অনির্ধারিত একটা আলোচনা হয়েছিল শেখ হাসিনার ব্যাপারে। অনেকে আলোচনা করেছে, কিন্তু সময় নিয়ে এগুলো আলোচনা করে, এগুলি সংসদীয় প্রসিডিংসে আছে। এক বিএনপি পরবর্তীকালে উনি বিএনপির বড় মাপের নেতা কে এম ওবায়দুর রহমান শেখ হাসিনাকে আটক করা, গ্রেপ্তার কথা করা বলেছিলেন, এবং আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার কথা অনেকেই বলেছিলেন, কিন্তু গ্রেপ্তার করার কথা বলেছিলেন কে এম ওবায়দুর রহমান। কিন্তু আজকে থেকে এটা হচ্ছে 43 বছর আগের ঘটনা। 43 বছর কিন্তু অনেক সময় পার হয়েছে। শেখ হাসিনা মৃত্যুর মুখোমুখি হয়েছেন একাধিকবার। সবচেয়ে ভয়ঙ্করটা ছিল 2004 সনের 21শে অগস্টের সেই দিনটিতে। আমরা সেই জায়গায় ফিরে নাও গেলাম, কিন্তু এই 43 বছরে আওয়ামী লীগের রাজনীতি যদি আপনি বলেন, আমি বলবো যে এটা আমি আজিজ ভাইয়ের সাথে একমত যে রাজনীতিবিদদের হাতে এখন তেমনটা নাই। আমি দুর্ভাগ্যবশত রাজনীতিবিদরা, আমরা ঈদের কথা বলি, ব্যবসায়ীদের কথা বলি, আমি বলবো যে বাংলাদেশের এখন একটা
বড় সমস্যা। এটা বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, জি কিন্তু হচ্ছে কিছু করতে পারেন নাই। সবচেয়ে একটা বড় সমস্যার মধ্যে যে কটা সমস্যা, একটি হচ্ছে বাংলাদেশের একটা সর্বনাশা আমলাতন্ত্র যে সবকিছুতে ডমিনেট করে। এখন তো রাজনীতিতে এসছে, সংসদ সদস্য হয়েছে, এমন কোন জায়গা নেই যে জি আমলাদের একেবারে তৃপ্ত পদচারণা জি নাই। একেবারে তারা সেই যে সবচেয়ে একেবারে বাংলাদেশের জন্মের পর থেকে এখন পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দুজনই আলোচনা করছিলেন। মশলার বাজার থেকে একটু ঘুরে আসতে চাই আমরা। সামনে যেহেতু কোরবানির ঈদ, এখনো 1 মাসের মতো সময় আছে, কিন্তু এরই মধ্যে আমরা দেখছি বাজার বেশ অস্থির হয়ে আছে। এলাচ এবং জিরা, আদা, এই সব কিছুর দামই মোটামুটি যেটা আমদানি করা হচ্ছে বা যেটা পাইকারি বাজারে দাম আছে তার সঙ্গে খুচরার ব্যাপক তফাৎ। কেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমি একজন ক্ষুদ্র অর্থনীতি ছাত্র হিসেবে যেটা বুঝি, বাংলাদেশের মতো এত মার্কেট ম্যানিপুলেশন, বাজারকে নিজের মতো করে ব্যবসায়ীরা, ব্যবসায়ী আমি দোকানদার ব্যবসায়ী বলবো না, যারা আমদানি করে, যারা হোলসেলার, তারা যেভাবে এটাকে কারসাজি করে নিয়ন্ত্রণ করে এবং ম্যানিপুলেট করে, এটা বিশ্বের কোথাও আমি দেখি নাই। আর আমরা একটু ভুলে যাই, আমরা বাংলাদেশে যত বিক্রেতা আছে, যত আমদানিকারক আছে, তার চাইতে অনেক অনেক বেশি গুণ কিন্তু ক্রেতা আছে। আমরা যদি ক্রেতারা একটু সাবধান হই, আমরা ক্রেতাদের যদি আমরা অর্থনীতির ভাষায় বলি প্যানিক বাইং। এই যে আপনি বললেন এলাচির দাম বেড়ে যাচ্ছে, আপনি যদি আজকে এই কথাটা শুনে কালকে সকলে গিয়ে বলে যে আমি আধা কেজি বা 500 গ্রাম এলাচি কিনে নিয়ে আসি, তাহলে এটা হবে একটা প্যানিক বাইং। এটা হলে তখন যে কোনো জিনিসের আপনার দাম এমনিতে বেড়ে যাবে। সুতরাং এই কাজটি না করে আমি সবসময় পশ্চিমবঙ্গের, আমাকে মানে আমাদের পেশাগত কাজে পশ্চিমবঙ্গে যেতে হয় প্রায় সময়, সেখানে একটা কালচার দেখেছি, আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি। আপনাকে ঘরে আছেন, আজিজ ভাই বললেন যে ওনার বাসায় 2 জন মানুষ আছে, তাকে 2.5 কেজির একটা ইলিশ মাছ কিনে আনার কোনো দরকার নেই। তারা প্রতিদিন বাজার করবে, 2 পিস 4 পিস যতটুকু মাছ দরকার সেটা কেটে তারা বিক্রি করে, তারা কিনে আনে, আমি কিনে আনি, বাস ফিনিশ। হ্যাঁ, আপনি বাসায় এখন তো সবাই পরিবার হয়ে গেছে ছোট, আপনি 3 কেজি রুই মাছ না কিনলেও তো হয়, কিন্তু দোকানদারটা সেটা বিক্রি করবে না। এই কালচারটা আমাদের দেশে, হয়তো ওদেরকে আমরা বলতে পারি যে ওরা কিপটা, এটা কিপটার ব্যাপার না, এটা অর্থনীতির ব্যাপার। আপনি যদি এটাকে করেন, আর সরকার যদি বাজার নিয়ন্ত্রণের জন্য যে সংস্থাগুলো আছে তাদেরকে অ্যাক্টিভেট করেন, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে চাঁদাবাজি, পথে পথে যে চাঁদাবাজিটা আছে সেটাকে যদি বন্ধ করতে পারেন, তাহলে কেন এই বাজারকে নিয়ন্ত্রণ করা যাবে না? দুনিয়ার এত কিছু নিয়ন্ত্রণ করতে পারলে, বাংলাদেশ যদি জঙ্গিবাদ দমন করতে পারে, এইসব খুচরা চোর ডাকাত, এই যে সিন্ডিকেট যারা ব্যবসা করে, তাদেরকে কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? আমি তো এটা বুঝি না। সুতরাং সরকার চাইলে, আমরা যদি যারা ভোক্তা আছে তারা যদি একত্রিত হয়ে এটা নিয়ে আমরা চিন্তা করি, আমরা সেভাবে আমাদের কেনা বেচাটাকেও নিয়ন্ত্রণ করি, তাহলে আমি বলবো যে লং রান এই যারা সিন্ডিকেট করে, যারা এই মজুদদারি করে, যারা ডিম কিনে লক্ষ লক্ষ ডিম গুদামজাত করে, তারা কোনো একটা মৌসুম বা উপলক্ষকে কেন্দ্র করে হঠাৎ করে এই যে দাম আকাশচুম্বী করে ফেলার প্রবণতা, বাজার আসলে নিয়ন্ত্রণে না, বলা হয় যে একটা সুষ্ঠু মনিটরিং থাকা দরকার। এমএ আজিজ, আপনার কি মনে হয় সেই জায়গাটিতে যেটি বলছিলেন স্যার, যে আমরা এত কিছু পারি, এটা কেন পারি না? স্যার যে কথাগুলি বললো সব কথার সাথে আমি পুরোপুরি এক, কিন্তু একটি জায়গায় আমি শুধু যোগ করতে চাই যে আমাদের এই সরকারের সাথে কাছে থেকে থেকে কিছু লোক এত অর্থবিত্তের মালিক হয়ে গেছে, তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তাদের সম্পর্কে কোনো তদন্ত পর্যন্ত কোর্ট অনুমোদন দেয়নি, এমন অবস্থায় চলে গেছে। এবং তাদের শিষ্য কিন্তু ছোট মুদির দোকান করছে। দেখেন, এখন সোয়াবিনের সময়, সোয়াবিন তো আমাদের ইম্পোর্ট করা, সোয়াবিন ক্রাইসিস হয়ে গেল। আপনার সমুদ্র তীরে নোঙর করা সোয়াবিনের জাহাজ আছে, খালাস করতে চায় না, এখানে বললো সোয়াবিন নাই কয়ে এখন দেখা যায় 1 কেজি আধা কেজির শিশি পর্যন্ত ছোট ছোট মুদির দোকানও আপনার আলমারির নিচে লুকায় ফেলছে, কয় সোয়াবিন আউট অফ মার্কেট। অর্থাৎ এই যে ব্যবসায়ীরা মুনাফা ছাড়া কিছুই বোঝেন। এখন ধরেন আপনি বলেন যে গরু এবার দেখা গেছে আমাদের 1.25 কোটির মতো গরু লাগে, এবার গরু কিন্তু প্রায় 30 থেকে 40 হাজার গরু উদ্বৃত্ত আমাদের লোকাল বাজার থেকে। তারপরে দেখবেন যে বিদেশ থেকে কোনো না কোনো ভাবে আরো কিছু গরু ভারত থেকে আসবে বা মায়ানমার থেকে আসবে, তারপরে দেখবেন গরু হঠাৎ করে দেখবেন উধাও অথবা দাম বেশি। এই যে বাজার মনিটরিং এবং ব্যবস্থাপনা, হ্যাঁ, আমি জাস্ট উদাহরণ করি, আপনি ধরেন এই লাইনটি শেষ করে আমরা বিদায় নিতে চাইবো। জি বলুন। না, যাই হোক, বিষয়টা হলো যে বাজার ব্যবস্থাপনা স্যার যেটা বললো, এবং সব জায়গায় চাঁদাবাজি। হ্যাঁ, আর এই যে
বিদ্যুতের দাম বাড়ানো, অর্থাৎ পাওয়ারের সাথে লাইফ, জি। জীবন এবং জীবিকা সম্পর্কিত এই জিনিসগুলো রেখে যদি আমাদের বাজার ব্যবস্থাপনাটা ঠিক রাখা যায়, জি। তা আমার মনে হয় এবং আমরা যথেষ্ট আবারও সেই কথা দিয়ে ভালো শেষ করতে চাইবো যে বাংলাদেশ এত কিছুতে সফলতা দেখিয়েছে, নিশ্চয়ই এই জায়গাটিতেও সফলতা আমরা দ্রুতই দেখতে পাবো। অনেক অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। টিভিসির সঙ্গেই থাকুন।